আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, গতকালকে তিশাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে সে যে এতদিন ধরে মালয়েশিয়াতে ছিল এবং এতগুলো দিনের যে একটা হাইলাইট ভার্সন ছিল সেটা আমার গতকালকের ভিডিওতে প্রতিফলন হয়েছে। যারা আপনারা দেখেননি দেখে আসতে পারবেন। সেখানে আমি মাল্টিপল বিষয় তুলে ধরেছিলাম এক ভিডিওর মধ্যে, যেগুলো দিয়ে চাইলেই কিন্তু অসংখ্য ভিডিও বানানো যেত, বাট আমি সেগুলো না করে ছোট ছোট করে সবগুলো ইনফরমেশান এক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা সবাই অবগত আছেন যে তিশারা খুব শীঘ্রই আবার বাংলাদেশে রিটার্ন করবে। তাদের দেশে আসার সময় ঘনিয়ে এসেছে এবং এটা কিন্তু তিশারাও জানিয়েছে তারা খুব শীঘ্রই বাংলাদেশে আসছে। মালয়েশিয়া ভ্রমণের সময় তাদের ফুরিয়ে এসেছে। তো এই শেষ সময়ে এসে তিশাদের যে প্রয়োজনীয় যেসব কেনাকাটা আছে, ঘোরাঘুরি আছে, সেগুলো তারা সমাপ্ত করছে। এই সমস্ত কেনাকাটার মধ্যে প্রয়োজনীয় জিনিস থাকতে পারে, অপ্রয়োজনীয় জিনিস সব কিছু থাকতে পারে। এখন একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, তিশারা গিয়েছে মালয়েশিয়ায়। এর আগে তিশা কখনোই মালয়েশিয়া যায়নি। হ্যাঁ, বাপ্পে গিয়েছে তার ছোট বোনের কাছে, কিন্তু তিশা কিন্তু যায়নি। তো যাই হোক, সেখানে গিয়ে এখন শেষ মুহূর্তের কিছু কেনাকাটার মধ্যে আপনারা সবাই জানেন ফাতেহা এতদিন ঘোরাঘুরি করলেও রিসেন্টলি কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না। কিন্তু ফাতেহা কেন তিশাদের সাথে ঘুরতে বের হচ্ছে না, কারণটা কি? তিশা মার্কেটে গিয়ে এমন কি করছে? আমরা রোস্টাররা মানে ফাতিহাকে কিন্তু একটা নাম হিসেবে চিনি। কেউ তাকে দাঁতের বাগান হিসেবে চেনেন, কেউ অনেক ব্লাবলা অনেক টাইপের নামে বলেন। আমি তাকে ম্যাক্সিমাম সময় বালিশ ম্যাডাম কিংবা লুলু ম্যাডাম বলে চিনি। তো স্বভাবতই যদি এখন তিশাদের পরিবারের কেউ যদি ফাতেহাকে দাঁতের বাগান বলে বা বালিশ ম্যাডাম বলে কিংবা লুলু বলে, তাহলে সেটা কিন্তু ফাতেহার জন্য খুবই অপমানজনক। আচ্ছা, যাই হোক, ফাতেহার জন্য সেটা আমাদের বিষয় না, কিন্তু তিশা কীভাবে করে ফাতেহাকে অপমান করছে এটা আপনাদের দেখার বিষয়। তিশার অনেকগুলো বিষয় তার শেষ মুহূর্তে ঢাকা বা বাড়িতে আসার প্রস্তুতিকালীন সময় আমি কিছু অসামঞ্জস্য পেয়েছি, সেগুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। যেমন বলেছি, সে ফাতেহাকে অন দ্য স্পট ক্যামেরাতে একদম ভিডিওর মধ্যে অপমান করে দিয়েছে, সেটা দেখাবো। মার্কেটে গিয়ে কি আজগুবি কারবার করছে সেটা দেখাবো। বাপ্পি মার্কেটে গিয়ে তিশার পর কী পরিমাণ ক্ষিপ্ত হয়েছে কারণ তিশা সাকিবের জন্য কেনাকাটা করতে বলেছে এবং বাপ্পি তখন ঝাঁঝালি দিয়ে উঠেছে মার্কেটের ভিতরে তিশার সাথে। সেই জিনিসটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, চাইলে ভিডিও ফুটেজও দিব। পরবর্তীতে তোষান তিশাকে অপমান করেছে মানে কয়েকবার, সেটা বলবো। একটা বাসায় ঘুরতে গিয়েছে, সেখানে গিয়ে বাপ্পি আবার তিশাকে অপমান করেছে, সেইটা দেখাবো। এবং শারমিন আর এসআর ড্রিম লাইফ নিয়ে অনেকগুলো কথোপকথন থাকছে। সো আজকের ভিডিওটা একটা মাল্টিটাস্কিং ভিডিও বলতে পারেন, অনেকগুলো ইনফরমেশন আপনারা পাবেন। যদি আপনারা এই ইনফরমেশনগুলো এক ভিডিওর মাধ্যমে স্বল্প সময় জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেনি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই চলে আসি তিশার দিকে। একটা কথা না বললেই নয়, তিশা মালয়েশিয়া গিয়েছে। ফাতিহা কিন্তু প্রথম দিন থেকে তিশার সাথে মার্কেটে বের হতে যাচ্ছিল না। তো আপনাদের মনে আছে যেদিন টুইন টাওয়ার ঘুরতে গিয়েছিল তখনও কিন্তু ফাতিহা যেতে চাইছিল না। তো বাপ্পি জোরাজোরি করে নিয়ে গিয়েছে যে সে না গেলে তো ভালো লাগবে না, তিশা নিজেই বলেছিল। তো ফাতিহা কখনোই তিশার সাথে একসাথে বের হতে চায় না, কারণ ফাতিহা বুঝে গেছে তিশা তার মান ইজ্জত কিছুই রাখবে না। হ্যাঁ, দেশে হয়তো ফাতেহার কোনো মান ইজ্জত মান সম্মান নেই, অনলাইন ভার্সনের যে ফাতেহা তারও কোনো মান ইজ্জত মান সম্মান কিছুই নেই, কিন্তু মালয়েশিয়ান যে ফাতেহা, যারা মালয়েশিয়াতে থাকে তারা হয়তো অনেকে ফাতেহার এই অপকীর্তি সম্পর্কে অবগত না, যার কারণে মালয়েশিয়াতে ফাতেহার ন্যূনতম সম্মান বজায় আছে। কিন্তু তিশাকে নেওয়ার পর থেকে তিশা ফাতেহার সেই মানিজ্যটুকু নষ্ট করে দেওয়ার একটা পায়তারা এঁটেছে। তো যার কারণে ফাতেহা এখন ভয়তে তিশার সাথে বের হতে ভয় পাচ্ছে এবং অনেক সময় অনেক কিছু দিয়ে ফাতেহা ইঙ্গিতে সেটা বুঝিয়ে দিয়েছে। আমি গতকালকের ভিডিওর কথা বলছি, যে ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে তিশা তার বিদায়বেলা মানে প্রস্তুতিকালীন মানে শেষ বেলার যে প্রস্তুতি নিচ্ছে ফিরে আসা, সেই সময় তার কিছু প্রয়োজনীয় কেনাকাটা বাদ আছে, সেগুলো কেনাকাটা করতে সে ঘরের বাইরে গিয়েছে। স্বভাবতই আশা করেছিলাম হয়তো ফাতেহা যাবে, কিন্তু ফাতেহা যায়নি, কারণ সে বুঝেছে আর সে টলারেট করতে পারছে না, আর সহ্য করার মতো ক্ষমতা ফাতেহার নেই। তো ভালো কথা, তিশা যেহেতু কেনাকাটা করতে হবে এবং বাপ্পি আগে থেকে মালয়েশিয়া সম্পর্কে টুকটাক জিনিস চেনে,
তার আগেও কেনাকাটা করেছে এসেছে, এর জন্য বাপ্পির কোনো সমস্যা হয়নি। তো বাপ্পি নিজেই তিশাকে নিয়ে বের হয়েছে কেনাকাটা করার জন্য। গুড। এখন বাপ্পি তিশা মার্কেটে গিয়েছে। মার্কেটের নাম লুলু, লুলু মার্কেট। এখন এই লুলু মার্কেটে যে গিয়েছে, লুলু মার্কেটকে আমরা কিন্তু সবাই ব্যঙ্গ করে ফাতেহাকে লুলু বলি, কারণ ফাতেহার কেনাকাটা করলে ফাতেহা এমন একটা ভাব নিত সবসময় লুলু 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 করতেই থাকতো। এই জন্য তার নামটাই আমরা লুলু করে ফেলেছি। ফাতেহার নামটা কিন্তু লুলু হয়ে গেছে, লুলু আপা, আর না হলে বালিশ আপা। কেন বালিশ আপা? আজকে কিছু একটা ঘটনা ঘটবে, কালকে বালিশ একটা কোলের মধ্যে নিয়ে চোখ থেকে গড়গড়িয়ে পানি পড়বে, আবার আজকে একটা ঘটবে, কালকে আবার একটা বালিশ নিয়ে চোখ থেকে গড়গড়িয়ে পানি পড়বে, এই জন্য তার নাম বালিশ আপা। আবার দাঁতের বাগানও একটা নাম আছে, এটা আপনারা বলেন, আমি কমেন্ট সেকশনে দেখি। আচ্ছা যাই হোক, তো লুলু আপা আমি এটা বলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই লুলু আপাটা কিন্তু একরকম ওরফে ফাতেহা নাজনীন। ভালো কথা। তো তিশা তো জানে, অ্যাটলিস্ট রোস্টিং ভিডিও তো সে দেখে, সবার রোস্টিং ভিডিও দেখে। তো তিশা ভালো মতো অবগত আছে যে তাকে লুলু বলা হয়, ফাতেহা নাজনীনকে। তো তিশার অবশ্যই সেই নামটা নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়, কারণ এরকম করলে মানুষ বুঝে যাবে তিশা নিজেও মজা নিচ্ছে ফাতেহার সাথে, এই জিনিসটা নিয়ে সে একটা মকিং করছে। তো এটাই হয়েছে। সে লুলুর মার্কেটের বাইরে ছিল, অন দ্য ওয়ে, মানে রাস্তায় ছিল। সে সময় কোনোভাবে হাঁটতে হাঁটতে তার পায়ের জুতো জোড়াটা ছিঁড়ে যায়, এক পাশে স্যান্ডেল ছিঁড়ে যায়। তো তখন সে স্যান্ডেলটাকে হাতে নিয়ে একদম রাস্তার মধ্যে খালি পায়ে হয়ে ওই স্যান্ডেলটা হাতে নিয়ে ঘুরাচ্ছে আর দেখাচ্ছে, এই যে লুলু, লুলুতে এসে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, লুলুতে এসে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, এরকম করছে সে। তার মানে ইনডিরেক্টলি সে কিন্তু বোঝাই যাচ্ছে স্পষ্টভাবে, স্পষ্টত এটা দৃশ্যমান যে সে ফাতেহাকে ব্যঙ্গ করছে, টিজ করছে যে লুলু লুলু তোর বাড়িতে এসে আমার স্যান্ডেল ছিঁড়েছে, মানে ফাতেহার বাড়িতে, ফাতেহার দেশে এসে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে। তো ইনডিরেক্টলি কিন্তু তিশাও ফাতেহাকে লুলু বলে ব্যঙ্গ করছিল, টিজ করছিল। এখানে কোনো দ্বিমত পোষণ করার আমি কিছু দেখছি না। সো আসলে তিশা এখন যেহেতু তার দেশে আসার সময় এসেছে, প্রথম দিন থেকে যদি এরকম লুলু লুলু করতো, তাহলে কিন্তু ফাতেহা প্রথম দিনই তাকে লুলু লুলু করতে করতে তাকে দেশে পাঠিয়ে দিত। কিন্তু এখন যেহেতু তার আসার সময় ঘনিয়ে এসেছে, সো এখন তিশা একদম পুরো দমে নেমে গেছে ফাতেহার মানিজ্যত ধুলায় মিশিয়ে দিতে। কারণ তিশার তো এমনিতে মানিজ্যত নেই, কারণ ফাতেহারটা নিয়েও টানাটানি লেগেছে মালয়েশিয়াতে বসে। তো এই সমস্ত কার্যকলাপের জন্য ফাতেহা কিন্তু তিশার সাথে মার্কেট বের হয় না, যেটা তিশা বর্তমানে করছে। তো যাই হোক, ফাতেহাকে পচানোর পরে সে সেই ঐতিহাসিক লুলু মার্কেটের ভেতরে ঢুকে পড়ল। ঢুকে সেখানে আজগুবি একটা কারবার করলো, যেটা দেখে আমি খুবই মানে ফ্রাস্ট্রেটেড হয়েছি যে আসলে এগুলো করে তো যখন কোনো মানুষ থেকে প্রশ্ন করবে হোয়ার আর ইউ ফ্রম, যে আপনি কোন দেশ থেকে এসেছেন, সে যখনই বলবে বাংলাদেশ, আমাদের দেশকে তারা দুটো বাজে কথা বলতে পারে তার এই কর্মকাণ্ডের জন্য। তখন বলবে যে আপনাদের দেশের কি কোনো ম্যানার্স নেই, কোনো পলিসি নেই, যে কিছু আদব কায়দা শিখায়নি, আপনি যে কাজগুলো করছেন আমাদের দেশের মানুষজন নষ্ট করছে। কি করছে দর্শক? আপনার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আপনি রাস্তাতে এই ছিঁড়া স্যান্ডেলটা পরে এসেছেন, কারণ সৌজন্যতার খাতিরে যে আমি তো খালি পেয়ে আসতে পারবো না, এটা ম্যানার। তো আপনি মার্কেটে এসে একটা স্যান্ডেল কিনে নেবেন, এই তো যা। কিন্তু তিশা কী করেছে, সে স্যান্ডেলটাকে নিয়ে সে মার্কেট পর্যন্ত এসেছে হেঁটে ও ছিঁড়া স্যান্ডেল পরে, কিন্তু মার্কেটে এসে সে স্যান্ডেল খুলে ফেলেছে। মার্কেটে ঢুকে সে খালি পায়ে হাঁটছে। মানে আশ্চর্য বিষয় যে আপনি যখন এভাবে খালি পায়ে হাঁটবেন, এটা তো 8-10টা মানুষ দেখলে খুব অকওয়ার্ড ফিল করবে। এটা তো আসলে আমাদের দেশের জন্য অপমানজনক। আপনি ছিঁড়া স্যান্ডেলটা এতদূর পর্যন্ত যদি পরে আসতে পারেন মার্কেট পর্যন্ত, তাহলে মার্কেটের মধ্যে ঘুরে একটা স্যান্ডেল কেনা পর্যন্ত সময় আপনার স্যান্ডেলটা পরে থাকতে কী সমস্যা হচ্ছিল? সমস্যা কিন্তু ছিল না। যাই হোক, সে খালি পায়ে মার্কেটে ঘুরছে এবং সেটাকে সে অনেক প্রাউড ফিল করছে। মানে সে বুঝাচ্ছে যে আসলে বিদেশিদের টাইলস অনেক পরিষ্কার হয়, খালি পায়েও হাঁটা যায়। ভাই, খালি পায়েও যদি হাঁটা যায়, তারপরেও কিন্তু কেউ খালি পায়ে হাঁটছে না। আপনি যদি ফলো করে দেখেন, মার্কেটে সবার পায়ের নিচে একটা করে স্যান্ডেল আছে, তো আপনি কেন হাঁটবেন বলুন? এগুলো তো আসলে ম্যানারলেস কাজ। এই সমস্ত আদব কায়দা আসলে শেখা উচিত, অ্যাটলিস্ট আপনার ট্রেনিং নেওয়া উচিত আদব কায়দাকে নিয়ে। নেক্সট সে যেটা করেছে, সে জুতা দোকানে ঘুরছে। তো একটা জুতার বক্সে আমরা আমাদের দেশে যে দর্শক যে লোকাল কিছু স্যান্ডেল আছে ফুটপাতে বা বিভিন্ন মার্কেটে যে স্পঞ্জ আকারে পাওয়া যায়, আমরা যে 50 টাকা জোড়া বা 80-100 টাকার জোড়াতে কিনি, সেম স্পঞ্জগুলো মালয়েশিয়াতেও আছে। দামগুলো ঠিক একই রকম, 4.5 রিঙ্গিত বা এই টাইপসের। তো আনুমানিক ওই 4 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকা কিন্তু প্রায় 80-100 টাকার মতোই আশেপাশে হবে। তো ওই চিন্তা করলে দর্শক যে একটা স্যান্ডেল স্পঞ্জের দাম তো এমনই হবে।
তো ওখানে গিয়ে চ্যানেলগুলো দেখছে যে ওইগুলোতে মানে তিশা কী বলছে দর্শক শুনুন ওর ভাষাগুলো, এগুলো তো আসলে একটা সে একটা পাবলিক ফিগার, সে একটা ভিডিও করছে, শুনতে তো কেমন লাগে কানের মধ্যে মানে একটা শ্রুতি, মানে কি বলবো দর্শক, আমার শুনতে যে শ্রুতিকটু যেটাকে বলতে পারেন আপনার, সেই শ্রুতিকটু লাগে শুনতে কানের মধ্যে। কি বলছে, ও এগুলো স্পঞ্জ, সাইটটিয়া সাইটটা। ভাই প্লিজ, আমাদের ভাষা বাংলা ভাষা অনেক সুন্দর, বিকৃত করবেন না। এটা কি ভাষা, ও এগুলো তো স্পঞ্জ, সাইটটা করে, সাইটটা মানে সাইড ইঙ্গিত করে এইভাবে করে বলছে। হ্যাঁ, আপনি আঞ্চলিকতা টানুন, আপনার আঞ্চলিক ভাষাকে টানুন, বাট আপনি যেটা বলছেন সেটা তো আঞ্চলিক ভাষার মধ্যেও পড়ছে না, সেটা পুরোপুরি ব্যঙ্গাত্মক একটা ভাষার মধ্যে পড়ছে, যেন আপনি আপনার বাংলা ভাষাকে অপমান করছেন। আপনি কি বলতে পারেন না ছোট্ট দুটো ভাষায়, আচ্ছা এগুলো স্পঞ্জ, দাম 4.5 রিঙ্গিত, দ্যাটস এনাফ, এতটুকু বললে তো শেষ হয়ে যায়। ও সাইড টেহা, কী ভাষা, এটা কি আপনার বাড়ি পেয়েছেন, এটা কি পদ্মার চর পেয়েছেন? কেন মানুষ যতগুলো নষ্ট করেন নিজের, আমি বুঝি না। নিজের এতটুকু সাইকোলজি যদি আপনি ডেভেলপ করতেন, আচ্ছা এগুলো করে তো আমার সম্মান বাড়ছে না, সম্মান দিন দিন কমছে, আমি এগুলো পরিহার করি, আমার ভিডিওর কোয়ালিটি একটু হাই করি, সেগুলো না করে আপনি নিজেই নিজেকে রোস্টিং করছেন, তাহলে রোস্টারে কি আপনাকে ছেড়ে দিবে? কখনোই ছেড়ে দিবে না। আপনি যদি রোস্টিং করার আগে নিজেকে শুধরে নেন তাহলে কিন্তু মানে জিনিসটা সুবিধা হয়, কিন্তু আপনি সেই সুযোগটাই রোস্টারদেরকে করে দিচ্ছেন। ভালো কথা, আপনি আপনার নিজেরই মানিজ্য নষ্ট করছেন, আপনার এখানে সম্মান কোনো দিনই বাড়ছে না। নেক্সট স্যান্ডেল কিনেছে একটা, হ্যাঁ দেখবেন খানদানি স্যান্ডেল, খুবই খানদানি স্যান্ডেল। পরবর্তীতে যেটা হয়েছে, শপিংয়ে এসেছে, শপিং করছে দর্শক, সবাই মিলে শপিং করছে, কোনো সমস্যা নেই এখানে শপিং করাতে, শপিং করবে না কেন। তো বাপ্পি স্যান্ডেলের স্পটে গিয়েছে যেখানে স্যান্ডেল রাখা ছিল, ছেলেদের শুগুলো রাখা ছিল। দেখবেন ছেলে আর মেয়েদের শু কিন্তু সবসময় আলাদা রাখা হয়, এক পোর্শন থাকে ছেলেদের মেন্স, এক পোর্শন থাকে ওমেন্স মানে লেডিসদের জন্য, জেন্টস আর লেডিস আলাদা আলাদা করা থাকে পার্টগুলো। তো বাপ্পি ছেলেদের জুতা দেখছে, ওই সময় সে তানের জুতার কথা কেনার কথা বলছিল তিশাকে, তানতাবিয়া জুতা কিনতে হবে, তিশা সাই দিয়েছে হ্যাঁ কিনতে হবে। তো বাপ্পি তার সন্তানদেরকে জুতা কিনে দিবে মালয়েশিয়া থেকে। তো একটু স্টেপ ফরওয়ার্ড করেছে বাপ্পি, কিছু পা হেঁটেছে, তারপরে বড়দের পোর্শন আছে, বড়দের ছেলেদের জুতা। তো তখন ওইখানে তিশা বলছিল, ওই তিশার কথাটা একটু মানে দর্শক দমে গেছে, কারণ তখন মাইকে কথা বলছিল। তো ওই সময় তিশা বলেছিল সাকিবের জুতার কথা, যে সাকিবের জন্য একটা জুতা কিনে দেওয়ার কথা। তখন বাপ্পি চরম ক্ষিপ্ত হয়ে যায়, বলে আমি এত দামি জুতা কীভাবে কিনবো। মানে বাপ্পি আসলে দর্শক মানে সাকিবকে টোটালি মানে টোলারেট করতে পারে না, সহ্যই করতে পারে না। যখন তানতাবিয়া স্যান্ডেল কেনার কথা আসলে তখন বাপ্পি মানে ইটস ওকে, হ্যাঁ সে কিনবে, কোনো সমস্যা নেই, সে নিজে তার সন্তানের জন্য স্যান্ডেল কিনবে। কিন্তু যখনই আসলো সাকিবের কথা, তিশা যখনই সাকিবের কথা মনে করিয়ে দিল, তখনই বাপ্পি কী করলো, রাগ হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল মার্কেটের ভিতরে, মানে সে তার ক্ষোভটাকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারলো না। সে এসেই ডিরেক্টলি বাপ্পিকে বলছে, মানে বাপ্পি ডিরেক্টলি তিশাকে বলছে আমি এত দামি জুতা কীভাবে কিনবো, কারণ তার মাথা ধরছে না তিশা কীভাবে করে সাকিবের স্যান্ডেল কেনার কথা বলে। কারণ বাপ্পি সাকিবকে তার পরিবারের সদস্য মনেই করে না, বাট তিশা মনে করে। তো এই কথাটা বলার পরে তিশা জাস্ট বাপ্পির দিকে তাকিয়ে থ হয়ে গিয়েছিল, থ হয়ে গিয়ে সে ক্যামেরাটাকে বন্ধ করে দেয়। পরবর্তীতে কোনো কথা ওইখানে শোনা যায়নি, বাট বোঝা গেছে ওখানে একটা ঝামেলা হয়েছে। এখন পরবর্তীতে তিশা সাকিবের জন্য স্যান্ডেল কিনেছে নাকি কিনেনি সেটা বাংলাদেশে আসলে বোঝা যাবে। যদি দেখেন যে বাংলাদেশে আসার পরে সাকিবের জন্য স্যান্ডেল আনা হয়েছে, বুঝবেন এই স্যান্ডেলটা কেনার আগে অনেক ঝামেলা হয়েছিল বাপ্পির সাথে। আর বাপ্পি স্যান্ডেলটা কিনে দেয়নি, যদি স্যান্ডেল কেনাই হয় তিশা তার টাকাতেই এই স্যান্ডেলটা কিনেছে, এটা বুঝিয়ে নেবেন। আচ্ছা যাই হোক, এটা মার্কেটের মধ্যে বাপ্পি আর তিশার মধ্যে একটা মনোমালিন্য হয়ে গিয়েছে, একটা ছোটোখাটো ফাইট হয়ে গেছে। দেন যেটা হয়েছে দর্শক, ওইখান থেকে তারা চলে আসলো বাসার দিকে এসে তাদেরকে একটা ইনভাইটেশন পেয়েছে খাবারের। সেটা কি, সেটা হচ্ছে যাদের বাসায় পেয়েছে, আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের মনে আছে হয়তো, একটা লোককে তিশা একটা খারাপ ইঙ্গিত করে কথা বলেছিল, আগে পোলাও খাবেন নাকি আগে ভাত মাইরা লইবেন, ভাত মারবেন নাকি আগে, এভাবে একটা খারাপ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা খারাপ ইঙ্গিত করে তিশা ওই ভদ্র পুরুষকে একটা কথা বলেছিল নোংরাভাবে। তো ওই যে পুরুষ যাকে বলেছিল, আপনারা দেখেছেন, আমি আসলে প্রপারলি তার মানে আইডেন্টিটি দিতে পারবো না, হয় রাশিদার হাজব্যান্ড বা অন্য কারো হাজব্যান্ড হবে, আমি আসলে যেটা সঠিক বলতে পারছি না সেটা আমি বলছি না আপনাদেরকে। তো ওনাদের বাসায় একটা দাওয়াত পেয়েছে, ইনভাইটেশন পেয়েছে, ভালো কথা, তিশারা গিয়েছে, ফুল ফ্যামিলি সবাই গিয়েছে, ফাতিহা তাতিহা সবাই গিয়েছে। ওকে দেন কী হয়েছে, গিয়ে যাওয়ার পর সেখানে তিশা খাবারের স্টলে চলে গেছে, মানে যেখানে খাবারগুলো পরিবেশন করা হয়েছিল ডাইনিং টেবিলে, সেখানে গিয়েছে, গিয়ে খাবারগুলো দেখছে, এই দেখছে ওইকে দেখছে। তো ওর মধ্যে একটা আইটেম ছিল চপ,
আমরা যেটাকে সবাই চপ হিসেবে চিনি। তো তিশা ওই চপকে বলছে এই যে চমচম চমচম। তো ওইখানে তোষান ছিল দর্শক। তো তোষান এটা শুনে তোষান এটা সহ্য করতে পারেনি, মানে তার কাছে খুব এটা অকওয়ার্ড লাগছে, ওয়েড লাগছে। তখন তোষান বলে ওঠে এটা চপ, এটা চপ বলে এটা সে মানে লাফাচ্ছে, মানে এটা সে পছন্দ হয়নি যে তার মামি এভাবে করে উদ্ভট টাইপের প্রোনাউন্সিয়েশন করছে, তার পছন্দ হচ্ছে না। তখন তিশা বলে ওই তো একই একই কথা, সব সমসম একই কথা এমনি বলছে। তখন ক্যামেরার পেছনে তিশা আবার তোষানকে ডেকে বলছে এই তুই এত মানে সব কিছুতে এত দোষ ধরিস কেন, হ্যাঁ সব কিছুতে এত কথা ধরা লাগে তোর, সব কিছু দোষ ধরিস কেন, হ্যাঁ বলতো। মানে তিশা যে সব কথাতেই একটা করে দোষ ধরছে, এটা তিশার পছন্দ হচ্ছে না, সে বিরক্ত বোধ করছে। কারণ সব কিছুতে একটা ভুল কেন ধরবে তোষান, এটা তিশার পছন্দ হয়নি। তো বুঝবেন একটা সামান্য তোষানও বুঝে তার মামি কতটা ইলিটারেট না হলে এইভাবে করে এই ধরনের কথাবার্তা বলে। যাই হোক, ফার্দার মোড যেটা হয়েছে আপনারা জানেন ফাতিহা কিন্তু তিশাকে আগে নিষেধ করে দিয়েছিল। এটা আমি আমার গতকালকের ভিডিওতে বলেছিলাম যে এই সমস্ত গেস্টদের বাসাতে গেলে তিশা যেন ভিডিও না করে, এটা তিশার ক্ষেত্রে নিষিদ্ধ কাজ ছিল, কারণ ওই সমস্ত বাসার মানুষ এটা পছন্দ করে না। তো তিশা তারপরেও ভিডিও করছিল। তো একসময় বাপ্পিটা চোখে পড়ে, বাপ্পিকে তখন বাপ্পি জাস্ট তার দিকে রিটার্ন করে তাকায় এবং হাত দিয়ে রাগ হয়ে নিষেধ করে এই ভিডিও থামা। মানে রাগ হয়ে গিয়েছে সে যে কত ভিডিও করবে, সে হাত দিয়ে নিষেধ করেছে থামাও, এখন থামাও, অনেক হয়েছে, ইটস হাই টাইম, এটা অনেক হয়েছে, থামিয়ে ফেলো, আর ভিডিও করো না এখানে, মান যেহেতু আর নষ্ট করো না, যা আমার নষ্ট করেছো। তখন তিশা ভিডিওটাকে বন্ধ করে দেয়। মানে তিশা মানে কি বলবো দর্শক, ইনকামের প্রতি এতটা ফ্যাসিনেটেড ছিল, মানে সে ভিডিওটা তার ক্যামেরাতে যে পজ বাটনে চাপ দিবে বা অফ করবে এটা তার কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। সে ভাবছে যত ভিডিও তত ডলার তত টাকা, আমি কেন ভিডিও অফ করবো বলুন। তো তিশার এই একটা মেন্টালিটি ছিল, চিপ মেন্টালিটি, যার কারণে সে কোনোভাবে ভিডিও করা বন্ধ করতে পারছিল না। তো এই ছিল দর্শক ওই বাসাতে এই কাহিনী, বাপ্পি এরকম অপমান করে দিয়েছে। সো এটা ছিল দর্শক তিশার এখন ফিরতিকালীন যে আসার আগের মুহূর্তে যেই সমস্ত গণ্ডগোল সে পাকাচ্ছে, ফাতিহাকে বেইজ্জতি করছে, ফাতিহার মান সম্মান নষ্ট করছে, বাপ্পির কাছে ঝাঁঝালি খাচ্ছে, সাকিবের জন্য কেনাকাটা করে দিয়ে বাপ্পির কাছে ধমক খাচ্ছে, আবার তিশা প্রত্যেকটা জায়গায় মানিজত নষ্ট করছে, সব কিছু মিলে তিশাকে নিয়ে একটা ফুল প্যাকেজ আজকে দেওয়ার চেষ্টা করেছিলাম। সো এই ছিল আমার তিশাকে নিয়ে ভিডিও। এখন আমি চলে আসছি দর্শক শারমিন আর এসআর ড্রিম লাইফ, যেটা যে শারমিন বলতে বাবুর বোন, তার যে বিয়ে কেন্দ্রিক কিছু কথোপকথন আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সবাই তো জানেন এই কথাটা বলার কিছুই নেই নতুন করে, যে শারমিন বিয়ে করছে এবং এটা তার দ্বিতীয় বিয়ে। বিয়েটা করছে একটা ছেলের সাথে যার নাম মানে যার চ্যানেলের নাম এসআর ড্রিম লাইফ। ভালো কথা। এখন এই বিয়ের মধ্যে আপনারা জানেন যে লাগেজ আদান প্রদান হয়। লাগেজ আদান প্রদান মানে হচ্ছে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে কেনাকাটা করে দিয়ে দেয়, যেটা সেই মেয়ে পক্ষ বিয়ের দিন পড়বে, আবার মেয়ে পক্ষ ছেলে পক্ষকে কিনে দেয় যেটা ছেলে পক্ষ বিয়ের দিন পড়বে, এই জন্য দিয়ে দেওয়া হয়। দুই পক্ষে লাগেজ আদান প্রদান করে, মানে মেয়েরা কিনে দেয় ছেলেদের শপিং, ছেলেরা করে দেয় মেয়েদের শপিং, এভাবে অপোজিট আকারে করে দেয়। এটা কিন্তু আমাদের রিচুয়ালস, এটা আমাদের ট্রেডিশনাল, এভাবে আমাদের বাংলাদেশের বিয়েগুলো হয়ে আসছে যুগ যুগান্তর ধরে। কিন্তু শারমিনের বিয়ের জায়গাতে একটা অসামঞ্জস্য দেখতে পেয়েছি, ভয়ানক রকমের। সেটা কি? এসআর ড্রিম লাইফ সে তার ভিডিওতে বলছিল একটা কথা, যে এই শাড়িটা কিনেছি আমি আমার মানে হবু বউ, মানে যে যার তার যে ভাইয়ের বউর জন্য, মানে বাবুর বউকে মিমের জন্য একটা শাড়ি কিনেছে। সে শাড়িটা দেখাচ্ছে দামি শাড়ি, সুন্দর শাড়ি দেখাচ্ছে। তো কথা হচ্ছে মিম তো এতদিন ছিল না, মিমকে তো এতদিন পাওয়া যায়নি। যখন শারমিনের বিয়ের কথা চলছিল, বিয়ের জন্য অনুষ্ঠান আয়োজন হচ্ছিল, মিমকে পাওয়া যায়নি। মিম তো হারিয়ে গিয়েছিল পদ্মার চরে। তাহলে হঠাৎ করে মিমের আবার আগমন ঘটলো কীভাবে, কেন ঘটেছে জানেন? কারণ এসআর ড্রিম লাইফ শারমিন তারা এখন পরিবারের সবার জন্য কেনাকাটা শুরু করেছিল। যেহেতু কেনাকাটা শুরু করেছিল, এখন মিম জানে আমি থাকলে আমি তো কিছু পাবো। ধূপ করে সেও উড়ে এসে জুড়ে বসেছে যাতে করে তাকেও কিছু কিনে দেওয়া হয়। তো যাই হোক, তার জন্য কেনা হয়েছে একটা শাড়ি। তো ওই সময়তে এসআর ড্রিম লাইফ কিছু কথা বলেছে যেগুলো আমার কাছে অদ্ভুত লেগেছে, অদ্ভুত রকমের অসামঞ্জস্য লেগেছে, আমার কাছে ইল্লিগাল মনে হয়েছে। কারণ কথাগুলো ছিল এরকম, সে বলছে যে আমি আমার যে হবু বউ তার পরিবারের সবার জন্য কেনাকাটা করছি, কেনাকাটা শেষ হয়নি, আগামীকাল শুক্রবার, মানে গতকালকে যেহেতু ভিডিও দিয়েছে তো আজকে তো শুক্রবার, জুম্মার দিন, বলছে বাদ জুম্মা মার্কেটে যাবো, মার্কেটে গিয়ে কেনাকাটা করবো, এলাকাতে ভালো অনেক কিছু পাওয়া যাবে, তো যেগুলো কসমেটিক্স কেনা বাদ আছে সেগুলো আমরা কিনবো। ভালো কথা, মানে ইন অ্যান্ড অল, মানে ছেলের পরিবাররা শারমিনের পরিবারের যত আত্মীয় আছে, বাবা মা ভাই বোন আরও দূর আত্মীয় শাখা পোশাকের যত লতায় পাতায় পেঁচিয়ে আত্মীয় স্বজন আছে সবার জন্য শপিং করতে হচ্ছে। মানে এই চাপটা শারমিনদের পরিবারের পক্ষ থেকে ছেলেদের পরিবারে দেওয়া হয়েছে যে সবার জন্য কেনাকাটা করতে হবে, সবাইকেই কিনে দিতে হবে, এখানে কোনো মাফ নেই, কোনো ছাড় নেই। তো ছেলেও ঠিক পাগলের মতো করে সবার জন্যই কিনছে, কারোর জন্যই বাদ দিচ্ছে না, যার যার জন্য বলতে কিনতে বলা হয়েছে সবার জন্য ছেলের পরিবার
কিনে দিচ্ছে। এবং এত কিছু কেনার পর অবশ্যই ছেলের কাছে টাকা থাকবে না, সে নিজের জন্য কিছু করবে। ওয়েট, ছেলের জন্য নিজে কিছু কিনবে মানে? ছেলের জন্য তো মেয়েপক্ষ কিনে দেবে দর্শক। আমরা তো এটাই জানি, এই যে ছেলেরা যেহেতু মেয়েদেরকে কিনে দিচ্ছে, তার মানে ছেলে বিয়ের দিন যেটা পরবে, হোক শেরওয়ানি, হোক কোট প্যান্ট, যাই পরুক না কেন, সেটা তো শারমিনরা কিনে দেবে। কিন্তু না, এখানে তার উল্টো হচ্ছে, মেয়েদেরকেও কিনে দেবে ছেলের পক্ষ, আর আবার ছেলেও ছেলের জন্য নিজেকে কিনতে হবে। এর জন্যই এসআর ড্রিম লাইফ সে ততকালকে বলেছে এই, আর আমি তো এটা আমার বইয়ের কেনাকাটাগুলো দেখালাম পরিবারের সবার জন্য, এবং আমার হয়তো কেনা হবে না, আমি হয়তো কিনবো না, কিন্তু যদি কিনি, কেনা হয়, তাহলে আমি সেটা দেখাবো। মানে বুঝিয়ে দিয়েছে যে এত কিছু কেনার মতো ভাই আমার কাছে টাকা থাকবে না যে আমি আমার জন্য কিছু কিনবো, আমার সেই সামর্থ্য হবে না। তো তারপরেও যদি সামর্থ্য হয়, যদি কিনতে পারি টুকটাক আমার জন্য, কিনলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। মোরাল ছিল এটা। কিন্তু আমার কথা, ছেলে কেন নিজের কেনাকাটার কথা চিন্তা করবে? ছেলে কেন তার নিজের মায়ের জন্য কেনাকাটা করবে? এই কেনাকাটা তো শারমিনের পরিবার ছেলের পরিবারের জন্য করে দিবে। ছেলে কি পড়বে না পড়বে, তার বাবা মাকে, তার ভাই বোনকে, সব কিছু তো শারমিনরা করে দিবে। ছেলে কেন এটা নিয়ে টেনসড হচ্ছে, কেন এটা নিয়ে ওরিড হচ্ছে? এটা কিন্তু আসলেই দৌড় ধরার একটা মতো বিষয়। আসলে এই ছেলেটা এখন পর্যন্ত বুঝতে পারছে না সে কোন পরিবারে বিয়ে করছে। দর্শকরা কিন্তু অনেকভাবে তাকে মানে বোঝাচ্ছে এখানে বিয়ে করেন না, ভালো হবে না, তাদের পরিবার ভালো না। কারণ অলরেডি দেখুন, বিয়ের আগেই যেখানে এত ঝামেলা হয়, সেখানে কিন্তু অবশ্যই ভালো কিছু মানুষ আভাস পায় না, এবং এখানে কিন্তু সেটাই হচ্ছে। তো তাদের কিনে আরও অনেকগুলো কথা আছে দর্শক। এই যে ছেলে যে বিয়ে করছে না, এই বিয়ে নিয়ে অনেকগুলো ইনফরমেশন জানা গিয়েছে। এই বিয়েতে কিন্তু ছেলের পরিবারের কোনো সদস্যই রাজি না। ছেলের যে ভাই বোন আছে, একজন মানুষকে কিন্তু দেখা যাচ্ছে না, তারা সিঙ্গেল কোনো মানুষ এই বিয়েতে রাজি হয়নি। তারা চায় না যে তাদের বউ শারমিন হোক। আর ছেলে যেটা করেছে, ছেলে অনেক ইনফ্লুয়েন্স করে তার বাবা মাকে কষ্টে রাজি করিয়েছে। এই বিয়েতে পুরোপুরিভাবে প্রভাব খাটিয়েছে ছেলে একাই জোরপূর্বক এই মেয়েকে বিয়ে করার জন্য লাফাচ্ছে। আসলে কি দর্শক, ছেলেটাকে আমি সুবিধার বলবো না, কারণ ছেলেটার মধ্যে একটা টাকা লোভ আছে। সাকিব যেভাবে করে তানজিলাকে বিয়ে করেছে টাকার লোভে, ঠিক একইভাবে এই ছেলেটাও এই শারমিনকে বিয়ে করতে যাচ্ছে ইউটিউবের লোভে। ভাবছে হয়তো শারমিনকে বিয়ে করলে তার এত বড় চ্যানেল আছে, অনেক ভিউ হচ্ছে, অনেক লক্ষ লক্ষ টাকা পাবে, খেতে পারবে একসাথে, এই আবেগে পড়ে সে বিয়ে করছে। কিন্তু জানে না ভবিষ্যৎটা কী হবে। সে ভাবছে ছেলেটা যে বাবু যেভাবে মিমের মাথায় চড়ে বসে খাচ্ছে, আমি হয়তো শারমিনের মাথায় চড়ে বসে খাবো। বাট জীবনটা সবার এক হয় না, জিনিসটা ভিন্ন রকমও হতে পারে। কারণ আমরা কিন্তু শারমিনদের পরিবারের সবাইকে চিনি, সবাই কেমন সেটাও জানি। তো যাই হোক, এগুলো নিয়ে দর্শক কথা যতই বাড়বো ততই বলবে। বাট এর মধ্যে দুইটা কমেন্ট আমি একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাবো। আসলে আপনারা জানেন শারমিন এখন বিয়ে করছে, শারমিনের বিয়েতে কিন্তু অবশ্যই সবাই ইনভাইটেশন পাবে। তো এই ইনভাইটেশনের মধ্যে সবাই কেন যেন তিশাকে ইনভাইট করতে নিষেধ করে দিচ্ছে। আমিও বুঝলাম না কারণটা কি। চলুন একটা কমেন্ট পড়ে আসি। এখানে শাহেদা নামে একজন আপু কমেন্ট করেছিল, সম্ভবত এটা বিল্লালের চ্যানেলে কমেন্টে এসেছিল, বলেছিল তিশাকে দাওয়াত দিও না, পরিবেশ নষ্ট করবে। তানজিলের বিয়েতে যে অপমান করেছে সেটা মনে রাখিও। এটা আসলে একটা সাজেশন ছিল তাদের জন্য, অ্যাডভাইস ছিল, আসলে এটা মনে রাখা উচিত। তানজিলের বিয়েতে শারমিনকে কিন্তু কঠিনভাবে অপমান করা হয়েছিল। এমনকি আমার যতটুকু মনে আছে, যখন ঢাকাতে মিমের বিয়ে হচ্ছিল তখনও কিন্তু শারমিনকে অনেকভাবে অপমান করা হয়েছে। এখন শারমিনা যদি সেগুলোকে ভুলে গিয়ে মাফ করে দিয়ে একসাথে হয়, সেটা তাদের বিষয়, এটা তাদের ফ্যামিলি ইন্টারনাল বিষয়, এখানে আমরা কি হস্তক্ষেপ করতে পারি না। তারা সব কিছু ভুলে গিয়ে আবার একসাথে হবে কি না, তিশাকে দাওয়াত দিবে কি না, আমার তো কেন যেন মনে হচ্ছে এই বিয়েটা তারা একটা পর্যায়ে বা এত দেরিতে করছে শুধু তিশাকে দেশে আসার জন্য। তিশা অবশ্যই দেশে আসার পরে শারমিনের বিয়ে নিয়ে অনেক মাতোয়ারা থাকবে, এটাই স্বাভাবিক এখন মনে হচ্ছে। শারমিনের বিয়েতে আসবে, ভিউ হবে, এই চিন্তায় তিশা হয়তো করছে। সো সব কিছু মিলিয়ে না, তারা কী করবে তাদের পার্সোনাল ইস্যু, এখানে আমরা কেউ কিছু বলার রাইটস রাখি না। হ্যাঁ, আপনারা অ্যাডভাইস দিয়েছেন, এটা তারা শুনবে কি শুনবে না তাদের বিষয়। কিন্তু তিশাকে আনলে একটা গণ্ডগোল পাকানোর সম্ভাবনা অবশ্যই থাকে, কারণ তিশা ম্যানার বুঝে না, কোনো সিচুয়েশন বুঝে না, সেটা তার মধ্যে চলতে থাকে এবং একটা প্যাচ লাগিয়ে দেয়, এবং প্যাচ লাগানোর পরে দেখা যায় পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, অনেক কিছু শুরু হয়ে যায়। সো তিশার থেকে সবসময় দূরে থাকাটাই শ্রেয়, সেটা আমি মনে করি আমার পার্সোনাল জায়গা থেকে। তো যাক দর্শক, এই সমস্ত অনেকগুলো বিষয় আছে। সো আজকে আমি এই বিষয়গুলো একসাথে এক ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি দেওয়া কোনো ইনফরমেশন থাকে যে আপনারা দিতে চান, বা আপনাদের ইনফরমেশনের ভিত্তিতে আমি কোনো ভিডিও মেক করি, তাহলে অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও মেক করবো, আমাকে দিয়ে যাবেন, আমি সেটা নিয়ে ভিডিও মেক করার চেষ্টা করবো। সো দর্শক, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।